14ই আগস্ট সেই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এমনটাই কিন্তু আজকে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবীরা আদালতে সওয়াল করেছেন। বিরলের মধ্যে বিরলতম এইটি আখ্যা দেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি অভিযুক্ত সঞ্জয় রায় চাইছে, অর্থাৎ দোষী তাকে ফাঁসি দেওয়া হোক এমনটাই চাইছেন। যদিও অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী জানাচ্ছেন ফাঁসি নয়, সমাজ থেকে কাউকে বাদ দেওয়াটা সমাধান নয় এমনটাই জানিয়েছেন অভিযুক্ত আইনজীবী, কিন্তু ক্যাপিটাল শাস্তি চাইছে সিবিআই এর আইনজীবী। বিরলতম অপরাধ, তাই সর্বোচ্চ শাস্তি চাই। ছেলে মেয়েদের বাবা মায়েরা পড়াশোনা করতে পাঠায় এই রকম একটি জায়গায় হায়ার স্টাডিজের জন্য, এবং সেখানে এই রকম ঘটনা মেনে নেওয়া যায় একদম মনে করিয়ে দেওয়া হচ্ছে সেই নিরাপত্তা রক্ষীর হাতেই ধর্ষিত হতে হয়েছিল 1990 সালের 5ই মার্চ যে ঘটনা ঘটেছিল কলকাতার আনন্দ অ্যাপার্টমেন্টে, এবং সেই ধনঞ্জয়ের ফাঁসির সাজায় শুনিয়েছিল আদালত 1994 সালের 11ই জানুয়ারি যা কার্যকর হয়েছিল তার প্রায় 10 বছরেরও বেশি সময় পর 2004 সালে সেই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট সেই কেসই যাতে সেইটাই যাতে আখ্যা দেওয়া হয়, এবং তেমনটাই চাইছেন সিবিআই আইনজীবীরা আজকে আদালতে। শিয়ালদা আদালত চত্বরের এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা এবং কড়া নিরাপত্তা বেষ্টনে সকাল থেকে 500-এর ওপর পুলিশ কর্মী রয়েছেন। সরাসরি আমরা এই মুহূর্তে চলে যাব সেখানে শিয়ালদা আদালত চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। তুমি যেমনটা বলছিলে এবং এই মুহূর্তে সেখানে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু স্পষ্ট করে সঞ্জয়কে জানিয়ে দিয়েছে যে গত শনিবার তার বিরুদ্ধে যে মূলত যে সমস্ত ভারতীয় ন্যায় সংহিতা আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে এই প্রসঙ্গে সঞ্জয়ের কি বক্তব্য। সঞ্জয় কিন্তু একেবারে যখন এজলাসে যখন তাকে নিয়ে আসা হয়েছিল সেই সময় বেশ খানিকটা ভেঙে পড়েছিল, এবং শুধু তাই নয়, এজলাসের মধ্যে মাথা নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বিচারকের যখন প্রশ্ন আসে সেই সময় সঞ্জয় কিন্তু বারবার একটা কথা বলারই চেষ্টা করেছে যে এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। এবং শুধু তাই নয়, যে এভিডেন্সগুলোর কথা বলা হয়েছে, যে এভিডেন্সগুলো যদি থাকতো তাহলে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সেই সুযোগটা পেত, কিন্তু সমস্ত এভিডেন্স তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছে সঞ্জয়। এবং শুধু তাই নয়, বিচারক তার উদ্দেশ্যে এটাও জানিয়েছে যে প্রত্যেকেই চাইছে আপনার সর্বোচ্চ সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ তাকে যাতে মৃত্যুদণ্ড হয়। এবং সমস্ত আইনজীবী, অর্থাৎ যে সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন, শুধুমাত্র সঞ্জয়ের আইনজীবী ছাড়া সমস্ত আইনজীবীরা একযোগে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে। এবং স্বাভাবিকভাবেই আরও যে বিষয়গুলো উঠে এসছে, সঞ্জয় জানিয়েছে তার পরিবারে তার বৃদ্ধ মা আছে, তাকে দেখার কেউ নেই, সেই একমাত্র ভরসা মায়ের, তাই স্বাভাবিকভাবেই তার এই ফাঁসির সাজা যাতে রদ করে তাকে অর্থাৎ যাবজ্জীবন যাতে কারাবাসের নির্দেশ দেয়, এটাও কিন্তু আদালতের কাছে জোরহাত করে তিনি চেয়েছেন। যদিও বিচারক তিনি স্পষ্টত জানিয়েছেন যে এভিডেন্স সিবিআইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে এভিডেন্স তদন্ত চলতে যে এভিডেন্সগুলো পাওয়া গিয়েছে সেই এভিডেন্সের উপরে ভিত্তি করেই মূলত বিচারক এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, বহু মামলার রেফারেন্স টানা হয়েছে, সেই সমস্ত সুপ্রিম কোর্টের রেফারেন্স দেখিয়েই কিন্তু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং যে কারণে আজকে তার এই সাজা, এবং সেই সাজা সম্পর্কে তীব্র বিরোধিতা জানাচ্ছিলেন বারবার আমরা দেখেছি যে সঞ্জয়ের আইনজীবী। এবং বিচারক তার জায়গা থেকে আরও একবার বলার চেষ্টা করেছে যে অভিযোগ, এটা শুধু অভিযোগ নয়, তথ্য প্রমাণের ভিত্তি করেই মূলত সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্টের নির্দেশ দিচ্ছে আদালত। এবং তার পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে সারা দেশব্যাপী এই আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একটা আলোড়ন তৈরি করেছিল, এবং প্রত্যেকেই চেয়েছে যে সঞ্জয়ের মতো যারা এই ধরনের কাজ আগামী ভবিষ্যতে করবে তারা হয়তো এই আজকের এই রায়ে অবশ্যই তারা ভয় পাবেন। এবং যদি আজকে সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট না হয় তাহলে আগামী দিনে যারা বাবা মারা তার মেয়েকে রাস্তায় ছাড়তে পর্যন্ত ভয় পাবেন। তাই স্বাভাবিকভাবেই সঞ্জয়ের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় এই বিষয় নিয়ে সিবিআইয়ের আইনজীবীও আদালতে জোরালো সওয়াল করেছে।
একদমই শশী, আদালতে জোরালো একটা সওয়াল করেছেন রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এই আখ্যা দিয়ে যাতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে লিগাল যে এইড লয়ার রয়েছেন কবিতা সরকার, অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী, তিনি কিন্তু বলছেন যে তাকে সুযোগ দেওয়া হোক এবং সমাজ থেকে কাউকে বাদ দেওয়াটা সমাধান নয়। এটাও ঠিক যে এই যে ধনঞ্জয়ের পর সত্যিই তো এই ঘটনা, এই রকম ধরনের নক্কারজনক ঘটনা সমাজ থেকে বাদ দিয়ে উঠে দিতে পেরেছে এবং তখন হয়তো এতটা মিডিয়ার রবরবা ছিল না। এই মুহূর্তে কিন্তু তার সামনে আসছে, সেখানে কিন্তু তার পরপর কতগুলো কয়েকটি ঘটনায় আমরা দেখেছি ফাঁসির কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারক, কোথাও বা দাঁড়িয়ে বিচারপতি অর্থাৎ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানেও দাঁড়িয়ে কিন্তু হয়েছে। সিবিআই এর যে আইনজীবী কবিতা সরকার যেটা বলছেন সেইটা নিয়ে বিচারক নিশ্চয়ই আবার একবার শেষবার ভাববেন, কিন্তু এটা তো তার বিষয়। সঞ্জয়কে আজকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে বলবার জন্য, তিনি আদৌ কি কিছু নাম বললেন, কিছু বলতে পারবেন? দেখো, আজকে সঞ্জয়ের পক্ষ থেকে সেই রকম কোনো নাম তারা আদালতে অর্থাৎ এজলাসের মধ্যে উত্থাপন করেননি। কিন্তু যে প্রসঙ্গ প্রবীর তুমি বললে, এই প্রসঙ্গ টেনেই বলি, সম্প্রতি যদি গত 2 দশকের যদি আমরা পশ্চিমবঙ্গের যদি এই ধরনের ঘটনার ইতিহাস আমরা ঘেঁটে দেখি, তাহলে কিন্তু বিভিন্ন সময় একমাত্র ধনঞ্জয়ের ক্ষেত্রেই কিন্তু তাকে ফাঁসির সাজা হয়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ধনঞ্জয়ের যে ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালে অনেক কিছুই সেগুলোকে মিসম্যাচ হয়ে গেছিল এবং সেই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে আজও কিন্তু প্রশ্ন রয়েছে সমাজের বিভিন্ন অংশ থেকে। এবং তারপর থেকে যদি আমরা 2 দশকের যদি ঘটনা দেখি, এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে এ রাজ্যে এবং সেই ঘটনায় বারবার নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াতে বারবার অভিযুক্তকে সর্বোচ্চ সাজা, ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। যদি আমরা কামদুনির কথা বলি, যদি আমরা গুরাপের কথা বলি, যদি আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া অর্থাৎ জয়নগরের ঘটনা বলি, সাম্প্রতিতে অনেকগুলো ঘটনা কিন্তু যেখানে ধর্ষণ এবং খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা, ফাঁসির সাজা দেওয়া হয়েছিল নিম্ন আদালতে। কিন্তু সেই নির্দেশে নিম্ন আদালতেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। অভিযুক্তরা তারা আত্মপক্ষে সমর্থন করার তারা কিন্তু জায়গা থাকছে। তাদের রাজ্যের শীর্ষ আদালত রয়েছে, সেখানে তারা আজকের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয় কিন্তু পৌঁছে যেতে পারবে কলকাতা হাইকোর্টে এবং সেখানেও বিচার প্রক্রিয়া চলবে। নিম্ন আদালতে বহু সময় বিচার প্রক্রিয়া কিন্তু প্রভাবিত করা হয়, এমনটাই কিন্তু বহু রাজ্যের হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু সেই তথ্য উঠে এসছে। তাই স্বাভাবিকভাবেই শিয়ালদা আদালতের যে নির্দেশ সঞ্জয়ের বিরুদ্ধে গিয়েছে, এখানেই কিন্তু মামলা শেষ হয়ে যাচ্ছে না। কবির আবারও বলছি, সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই দোষীতেই কিন্তু চূড়ান্ত হচ্ছে না। সঞ্জয়ের জন্য আপার কোর্ট খোলা থাকছে, সঞ্জয় আত্মপক্ষে সমর্থনের আরও জায়গা পাবে। শুধু কলকাতা হাইকোর্ট নয়, দেশের শীর্ষ আদালতেও যেতে পারবে সঞ্জয়। এটাই ভারতবর্ষের আইনি ব্যবস্থা, যে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে একজন দোষী, তিনি দোষ বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ হলেও তিনি তো আদালতে তিনি বারবার গেছেন, বারবার আদালতে তারিখ পে তারিখ এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসে। এবং এই আজকে 2024 সালের 8ই আগস্টের ঘটনা, এই মামলা কবে গিয়ে নিষ্পত্তি হবে? নিম্ন আদালতে ট্রায়াল শেষ হয়ে গেছে এবং সাজা ঘোষণা হয়ে গেছে, কিন্তু এর বিচার কবে শেষ হবে এটা নিয়ে কিন্তু বহু প্রশ্ন থেকে যাবে। তার কারণ কামদুনির ঘটনা যদি আমরা দেখি, সেই কামদুনির ঘটনায় যেখানে নির্যাতিতাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনায় অনেকেই কিন্তু আজ জেলমুক্ত হয়েছে। ব্যাংশাল আদালত তাদেরকে ফাঁসির সাজা এবং সর্বোচ্চ আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে যখন এরা অ্যাপিলে এসেছিল, সেই অ্যাপিলে অনেকে মুক্ত হয়েছে, অনেকে সাজা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁসির সাজা রদ করে তাদের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই একটা সঞ্জয়কে ফাঁসিতে ঝোলালে হবে না। যে ফাঁসির সাজাগুলো মূলত আদালত, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠে আসছে, সেই বিচার
বিচার প্রক্রিয়া শীর্ষ আদালতে, সেই বিচার প্রক্রিয়ার যদি ধারাবাহিক চলতে থাকে তাহলে হয়তো সঞ্জয়ের মতো এই রকম ঘটনা আরও একজন করতে কিন্তু তার যথেষ্ট ভয় এবং আতঙ্কিত হবে যাতে ভবিষ্যতে। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে যে বক্তব্য তারা আদালতে তুলে ধরেছে অবশ্যই সাম্প্রতিককালে এটা নজিরবিহীন একটা ঘটনা, কারণ সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের গাফিলতির অভিযোগ এসছে নির্যাতিতার পরিবার থেকে। এই সিবিআই তদন্ত তারা চাইছে না, তারা কলকাতা হাইকোর্ট এবং শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে নির্যাতিতার বাবা মা, তারা সিবিআইয়ের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। এবং যে সিবিআই চার্জশিট না দেওয়ার কারণে সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের জামিন হয়েছে, সেই সিবিআইয়ের উপরে আস্থা না রাখতে পারলেও সিবিআই আজকে বলেছে সঞ্জয়ের মতন একজন অভিযুক্তকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে সমাজকে একটা বার্তা দেওয়া হোক এবং যে ঘটনা একের পর এক ঘটছে সেই ঘটনা ঘটার আগে তার শরীর শিউরে উঠবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সঞ্জয় যাতে ফাঁসি না হয়। তাহলে অবশ্যই আগামী দিনে প্রতিটা বাবা মা তার কন্যা সন্তানকে রাস্তায় কেন কোথাও কিন্তু নিরাপদভাবে ছাড়তে পারবে না। যদিও সঞ্জয়ের আইনজীবী তারা চেয়েছেন যেহেতু সংশোধনাগার বলে একটা শব্দ রয়েছে এবং প্রতিটা জেলে সংশোধনাগার, প্রতিটা জেল সংশোধনাগার, সেই সংশোধনাগারগুলোতে দোষীদেরকে রেখে তারা যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারে এবং তারা যাতে ভালো হয়ে সমাজের মূল স্রোতে আসতে পারে, সেই কারণেই সংশোধনাগার বলা হয়। তাহলে কেন তাকে এতদিন সংশোধনাগারে রাখা হয়েছিল এই প্রশ্ন তুলেছেন কবিতা বিশ্বাস, সঞ্জয়ের আইনজীবী। একদমই তাই, একদমই পরিস্থিতির ওপর নজর রাখো। প্রশ্ন কিন্তু এরপরেও থেকে যাচ্ছে, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এটা বলার অপেক্ষা রাখে না যে তথ্য প্রমাণ এসছে তার ভিত্তিতেই বিচারক অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করেছেন, তার সাজা শোনাবেন আজকে আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু প্রশ্ন সেই দিনকে যে এই ঘটনা ঘটলো তারপরে যে তথ্য প্রমাণ লোপাট এবং তাকে এই কাজে যারা যারা সাহায্য করেছিল এবং পাবলিকের একটা বেশিরভাগই কিন্তু বলছে যে এই ঘটনায় আরো কেউ জড়িত ছিল, তাদের নাম কেন সামনে আসছে না, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে।